যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে কিন্তু এই জায়গায় প্রবেশ না করালেই এই সরকারের কিন্তু মুখ পুড়ে, পরীক্ষা বন্ধ হবে না। এই যে পদ্ধতি করেছে এই পদ্ধতির আমূল পরিবর্তন দরকার। হয়তো কারো এই 20-র মধ্যে ইন্টারভিউ, 20-র মধ্যে হয়তো কারোর 19 দিয়ে দেবে, কারোর 15 দিয়ে দেবে, এরকমই। তাহলে যারা নিউ কামার তারা কিন্তু অনেক পিছিয়ে থাকবে। অথবা 2016 সালে যারা পরীক্ষা দিয়েছে, দিয়ে ফেল করেছে, তাদের তো এক্সপিরিয়েন্স নাম্বারটা নেই। কোনো ছেলে ক্লাস 6-এ পরপর 3 বছর ফেল করলো, সে চতুর্থ বছর পরীক্ষা দেয় কেন? পাস করার জন্য কি না, ফেল করার জন্যই দেয়। বুঝতে পারলাম? কারণ যারা পরীক্ষার্থী 2016 সালের প্যানেলে যারা আগে বসেছেন তারা তো আছেনি। 16 থেকে 2025 সাল অব্দি যারা বসতে পারেননি পরীক্ষায়, এসএসসি দিতে পারেননি, সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করতে পারেননি, সেই সমস্ত পরীক্ষার্থীদের জন্য, সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য কি বার্তা দেবেন একজন শিক্ষক হিসেবে? প্রথমে তো বলি যে নতুন যে গেজেট বার করেছে, যেখানে নিয়োগ বিধির যেটা করেছে সেটা একেবারে আপাতমস্তক দুর্নীতির পথটাকে সুগম করার জন্য করা হয়েছে, এবং এটা অবৈজ্ঞানিক, অসাংবিধানিক এবং একটা মানে পাগল মস্তিষ্কের মানুষরা যেরকম করে ঠিক সেরকম ভাবেই করা হয়েছে, যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে দুর্নীতিগ্রস্তদের সুযোগ দেওয়ার একটা পরিকল্পনা, সেটা আমজনতা বুঝে গেছে। কারণ কি, এবং আরেকটা যে সুপ্রিম কোর্টের অর্ডার ছিল 2016 সাল থেকে যারা পরীক্ষা, 2016 সালে এসএলএসটি 2016 যারা পরীক্ষা দিয়েছিল তাদের বয়স যাই পারে হোক তারা সবাই দিতে পারবে। কিন্তু এই 2016-তে 16-র পরে যারা এত বছর পরীক্ষা দিতে পারলো না, সেটা তো এই সরকারেরই জন্যে। তাহলে নতুনদের বয়স কেন চেঞ্জ করা, নতুনদের বয়স কেন বাড়ানো হলো না, এটা একটা প্রশ্ন। দ্বিতীয়, দেখুন যারা এটা করেছে, এই যে মানে বিধিটা করেছে, শিক্ষিত লোক তো বটেই, কিন্তু তারা এই সম্বন্ধে তাদের কোনো আইডিয়া নেই। দেখুন এসএলএসটি 2016, ফার্স্ট এসএলএসটি 2016, এটা ফার্স্ট এসএলএসটি, যেহেতু সেটা বাতিল হয়ে গেছে সুপ্রিম কোর্টের এতে, তাহলে এবারে নতুন যে বিধি তৈরি করে সেখানে কি বলেছে, সেকেন্ড এসএলএসটি 2016। অদ্ভুত, প্রথমটা তো বাতিল হয়েছে, তাহলে এটা কি করে সেকেন্ড হয়? এটা কি হবে, ফার্স্ট হবে তো। সেই দিয়েছে সেকেন্ড এসএলএসটি, অর্থাৎ এদের টেকনিক্যালি ন্যূনতম জ্ঞান নেই একেবারেই। এবং কেন 35 নম্বরের একাডেমিকটা কমিয়ে 10 নম্বর করা হলো, এর পিছনে কিন্তু একটা আমার এতদিনের অভিজ্ঞতা থেকে রহস্য বুঝতে পেরেছি। 35 নম্বরের যে একাডেমিক, সেটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি এবং বিএড, সেইটাতে সব মিলে এটাই এবারে শুধু করেছে। এবারে শুধু যে 10 নাম্বার যেটা করেছে সেটা অনলি যে বিষয়টার পরীক্ষা দেবে গ্র্যাজুয়েশনের হবে, অথবা যে মাস্টার ডিগ্রি দেবে তার মাস্টার ডিগ্রিটা হবে। এর পিছনে একটা বড় খেলা আছে, যে এখন যে 2016-র পরে যারা পরীক্ষা দিতে পারেনি, অর্থাৎ লকডাউনের পর থেকে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক গাদা নাম্বার পেয়েছে, তাহলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে যদি 2016-র মতো যদি নাম্বার দেওয়া হয়, মার্কস ধারণ করা হয়, তাহলে কিন্তু ওই যারা দুর্নীতিগ্রস্ত তারা কিন্তু কেউ একাডেমিকে এদের সঙ্গে, নতুনদের সঙ্গে কিন্তু পাল্লা দিতে পারবে না। 2016-র যোগ্যরাও তো পারবে না, 2016-র যোগ্যরাও পারবে না, স্বাভাবিক। আর সেই জন্যেই এই নতুন যারা পরীক্ষা দিচ্ছে এদেরকে পুরোপুরিভাবে একেবারে, এরা কি নতুন যারা পরীক্ষা দিচ্ছে এরা 3 গোল খেয়ে তবে ফুটবল খেলতে নামছে, মানে হেরেই ফুটবল খেলতে নামছে। অর্থাৎ এরা পয়েন্ট থেকে হেরে 30 নম্বর পিছিয়ে থেকে এরা কিন্তু পরীক্ষায় বসতে হবে এদের। এটা পুরোপুরিভাবে দ্বিচারিতা করা হয়েছে। এবং এখনো পর্যন্ত ভাবুন, এখনো পর্যন্ত যে অযোগ্যদের লিস্ট প্রকাশিত হলো না, তাহলে কি অযোগ্যরা বসবে? তাদেরকে বসার একটা পরিকল্পনা, যদি অযোগ্যরা বসে এবং ফের যদি কেস হয়, তাহলে কিন্তু এইবারে কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেবে, দিয়ে এই এসএলএসটি, এই যে হাইকোর্টের যে অর্ডার, সেই অর্ডার মান্যতা থাকবে, অর্থাৎ পুরো প্যানেলটাই ক্যান্সেল।
এবারে কিভাবে পরীক্ষা নেবে, কি করবে, সেটা সরকারের মাথায় হাত হয়ে যাবে। অর্থাৎ মানে একটা দুর্নীতিটাকে চাপা দিতে গিয়েই আরেকটা দুর্নীতি বার হয়ে আসলো একেবারেই। এবং এটা একেবারে বললাম যে যখন দেখা যেত তখন শূন্য খাতা জমা দিয়ে চাকরি হয়েছিল, এখন ইন্টারভিউয়ে শূন্য পেয়ে সে কিন্তু চাকরি পাবে, ইন্টারভিউয়ে 20, ভাবুন। অর্থাৎ 20 আর এদিকে হচ্ছে 10 একাডেমিক। হ্যাঁ, এই যে যারা 10 একাডেমিক আর 10 হচ্ছে কে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। তাহলে ওই যারা অযোগ্য তাদের ওই সব 10 নাম্বার করে দিয়ে দেওয়া হবে, তারা পেয়ে যাবে 10। এবার এদিকে 30-এর মধ্যে হয়তো কারো, এই 20-র মধ্যে ইন্টারভিউ, 20-র মধ্যে হয়তো কারোর 19 দিয়ে দেবে, কারোর 15 দিয়ে দেবে, এরকমই। তাহলে যারা নিউ কামার তারা কিন্তু অনেক পিছিয়ে থাকবে। অথবা 2016 সালে যারা পরীক্ষা দিয়েছে, দিয়ে ফেল করেছে, তাদের তো এক্সপিরিয়েন্স নাম্বারটা নেই, তারা তো চাকরিই পায়নি। তাহলে 2016 সালের সবার প্রতি সমবিচার করেনি। এবং আরেকটা কথা, এই যে এক্সট্রা ফেসিলিটি দেওয়া হলো এদের, যেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অর্ডারের একদম শেষ পাতায় বলে দিয়েছে, বলছে আমরা পরিষ্কার করে বলছি, ক্লারিফাই করছি, পরিষ্কার করে বলছি যে এই যে টিচার যেগুলো যাদের চাকরি চলে গেল, তাদের উপরে কোনো এক্সট্রা কোনো তাদের অধিকার দেওয়া যাবে না এবং এক্সট্রা কোনো তাদের অ্যাডভান্টেজ দেওয়া যাবে না। তাহলে কেস যে হয়েছে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টেও হবে, তাহলে এইটাতে কিন্তু এইটা আটকে যাবে এবং এতে পরীক্ষা বন্ধ হবে না। কারণ পরীক্ষা তো সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী পরীক্ষা করতে হবে, কিন্তু এই যে নিয়োগ বিধি তৈরি করেছে যেটা, সেই নিয়োগ বিধিটা কিন্তু পুরোপুরিভাবে আটকে যাবে। নিয়োগ বিধিটা চেঞ্জ করতে হবে একেবারে। এবং এই নিয়োগ বিধি থাকতে পারে না, কোনোভাবে নিয়োগ বিধি থাকতে পারে না। এটা একেবারে একপেশে এবং ষড়যন্ত্র করে এই যে অযোগ্যদের এই প্যানেলের মধ্যে প্রবেশ করানোর জন্যে এই প্ল্যানটা করা হয়েছে। যদিও মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে অযোগ্যরা তোমরা এখানে বসতে পারবে না, তোমাদের জন্য শিক্ষা ভবনে মানে বিকাশ ভবনে তোমাদের জন্য অনেক আমার শূন্যপদ আছে, সেখানে তোমরা নেওয়া হবে পরীক্ষার মাধ্যমে, কি জানি না। তাহলে আপনি তাদের আপনি তাদের নামগুলো প্রকাশ করছেন না কেন? কি রহস্য? তাদের নামটা প্রকাশ করে দিলেই তো সবাই বুঝে যাবে যে এরা অযোগ্য। কিন্তু সেখানে হচ্ছে ওনার সমস্যা, যদি ওই নামগুলো যদি প্রকাশিত হয় তাহলে রাজ্যে কিন্তু একটা কেলেঙ্কারি অবস্থা হয়ে যাবে, মানে দুর্নীতিগ্রস্ত নেতারা সব নাম বার হয়ে আসবে। সুতরাং এর থেকে আরো বেশি ঝামেলায় পড়ে যাবে এই সরকার। এবং এখানে যে যারা মানে 2016 যারা যোগ্য প্রার্থী তারা আন্দোলন করছে, তাদের আন্দোলনটাকে পিছনে সরিয়ে দেওয়ার জন্য তাদেরকে আন্দোলনও একদম বার হতেই দিচ্ছে না, তাদের সঙ্গে সঙ্গে গাড়িতে তুলে নিয়ে চলে যাচ্ছে। কারণ এর কারণ হচ্ছে আন্দোলনটা দমিয়ে দেওয়ার। কিন্তু আমার কথা, মাননীয় মুখ্যমন্ত্রী তো আন্দোলনের মাধ্যমে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, সেটা উনি জানেন। আর উনি জানেন আন্দোলনের কতটা রেশ আছে আর তেজ থাকে। তাই উনি এই যে আন্দোলনের কণ্ঠরোধ করতে চাচ্ছে এবং যেভাবে এখন করেছে, এখন যারা নতুন পরীক্ষা দেবে তারাও রেগে আছে, আবার যাদের চাকরি চলে গেছে তারা রেগে আছে। শুধু খুব এনার্জেটিক আছে শুধু অযোগ্যরা, কারণ তারা জানে আমাদের চাকরি কিন্তু কিছুতেই যাবে না। এবং আমার যতটুকু মনে হচ্ছে সুপ্রিম কোর্টে যদি এই কোর্ট অফ কন্টেম্প হয় যে কেন এখনো অযোগ্যদের পয়সা ফেরত নেওয়া হয়নি, নাম প্রকাশ করা হয়নি, তাহলে এই সরকারের উপরে পানিশমেন্ট, এই স্কুল সার্ভিস কমিশনের যে আছে তার উপর পানিশমেন্ট এবং পেনাল্টি দুটোই হবে। এবং সেই আশায় বসে আছে মাননীয় মুখ্যমন্ত্রী। এবং এই যে দেখবেন কোনো ছেলে ক্লাস 6-এ পরপর 3 বছর ফেল করলো, সে চতুর্থ বছর পরীক্ষা দেয় কেন? পাস করার জন্য কি না, ফেল করার জন্যই দেয়। বুঝতে পারলাম? মানে সে যদি আবার 5 বার পরীক্ষা দেয়, পঞ্চম পরীক্ষা দেয়, পাস করার জন্য না, ফেল করার জন্য পরীক্ষা দেবে। এই মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছে, এবারে যদি বলেন আমি দায়ভার নেব না, আমি জানি না, কেউ বিশ্বাস করবে না। কারণ আপনি সাংবাদিক সম্মেলন করে এটা বলেছেন যার দায়িত্ব শিক্ষা দপ্তরের,
এবং বারবারই বলেন শিক্ষা দপ্তর অটোনমাস বডি। আমি কি জানি? তাহলে তাদেরকে সাংবাদিক সম্মেলন না করতে দিয়ে আপনি সাংবাদিক সম্মেলন করলেন কেন? কি করে হয়? এক মুখে দুটো কথা কি করে হয়? সুতরাং এই যে যারা পুরো নতুন ছাত্রছাত্রী, নতুন যারা পরীক্ষার্থী, MA BEd ইত্যাদি, তাদের উপরে কিন্তু একেবারে অবিচার, ভয়ানক অবিচার। একজন মাননীয় মুখ্যমন্ত্রী, এই রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি কিভাবে তার রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের উপরে এরকম দুর্ব্যবহার করে এবং তাদের প্রতি দুরাচার ব্যবহার করে, এটা কোনোদিন কোনো সভ্য সমাজে কিন্তু এটা কোনোদিন দেখা যায় না, যেটা এই মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা এখন পাচ্ছি। এবং এটা সবাই জেনে গেছে যে দুর্নীতিগ্রস্তদের নেওয়ার জন্য এই পদ্ধতিটা করেছে। তা তখনই সবাই বুঝে গেছে যে আগে তাহলে ঘোর দুর্নীতি হয়েছে, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে কিন্তু এই জায়গায় প্রবেশ না করালেই এই সরকারের কিন্তু মুখ পুড়ে যাবে। কারণ সব দুর্নীতিগ্রস্তদের নাম ওরা সবাই কিন্তু সব দুর্নীতিগ্রস্তদের নাম কিন্তু বলে দেবে। সুতরাং এই যে পরীক্ষা বন্ধ হবে না, এই যে পদ্ধতি করেছে, এই পদ্ধতির আমূল পরিবর্তন দরকার। তারপরেও আপনি বলছেন যে পরিবর্তন হলেও পরীক্ষা হবে। সেক্ষেত্রে আমি আবারও প্রথম প্রশ্নটাই করব যে এই যারা 2016 সালের প্যানেলে বসেছিলেন বা 2016 থেকে 2025 যারা পরীক্ষায় বসতে পারেননি, তাদের জন্য আপনার কি বার্তা? তাদের বার্তা যে আপনাদের তো পড়াশোনা করে যেতেই হবে, পড়াশোনা তো করতেই হবে। বাড়িতে বসে এখন খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার সময় আর নেই। 3 মাস টাইম হাতে, 3 মাস টাইম। তার মধ্যে তাদের মাথার ভিতরে চিন্তা এসে গেছে এখানে আবার সবটা তুই খেয়ে নেবে, ঠিক আছে? কিন্তু আমি যারা পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে বলবো একজন শিক্ষক হিসেবে যে আপনারা বাড়িতে বসে পড়াশোনা করুন। পরীক্ষা কিন্তু হবে এবং 31 ডিসেম্বরের মধ্যে নিয়োগ করতে হবে। যদি না নিয়োগ করে তাহলে কিন্তু সবার চাকরি একদম বাতিল। আবার নতুন নিয়োগ প্রক্রিয়া কবে করবে এই সরকার তার কোনো ঠিক নেই। কারণ ইচ্ছা করে সুপ্রিম কোর্টের অর্ডারটাকে একেবারে পুরো খান খান করে দিল। এখানে সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেই অর্ডার কিন্তু মানেনি। কোনটা মেনেছে? যে 31 ডিসেম্বরের মধ্যে আমি নিয়োগ করবো তাই বিজ্ঞপ্তি দিলাম, কিন্তু আরেকটা মানেননি কেন? যারা অযোগ্য তাদের নাম এখনো প্রকাশ করেননি কেন? কোন লজ্জায়, কোন স্বার্থে? একটাই স্বার্থে, এখানে ওনার আশেপাশের দুর্নীতিগ্রস্ত লোকগুলো সব মুখোশ খুলে যাবে। আর সেই জন্যই এই বহুদিন পরে যারা পরীক্ষার আশায় আছে, স্কুলের মাস্টারমশাই দিদিমণি হবো, তাদের মানে একেবারে কুড়ুলের আঘাত মারলো তাদের ক্যারিয়ারের উপরে, তাদের ভবিষ্যৎ জীবনের উপরে, ভবিষ্যৎ স্বপ্নের উপরে পুরো একেবারে অ্যাসিড ছুঁড়ে মারলেন মাননীয় মুখ্যমন্ত্রী।